তো আমাদের আজকে ২০২৬ সালের ডাব্লিউবিপি কেপি পরীক্ষার ভূগোলের ৪ নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে আমরা ভারতের নদ-নদীর ২য় পার্ট নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু অলরেডি ৩ নম্বর ক্লাসে নদ-নদীর ১ম পার্ট আলোচনা করেছি। সেটাতে আমরা উত্তর ভারতের যে নদ-নদী আছে সেটা কিন্তু আলোচনা করেছি। আজকে আমরা করব দক্ষিণ ভারতের নদ-নদী। ঠিক আছে? তো দক্ষিণ ভারতের নদ-নদীটা কিন্তু আজকে সম্পূর্ণ আলোচনা করব। আর যারা আমার ক্লাস রেগুলার করো তারা তো জানোই। আর যারা ১ম দেখছো তাদের বলে দিই, আমরা কিন্তু ২০২৬ সালে যে ডাব্লিউবিপি কেপি পরীক্ষা হবে, মানে যে ভ্যাকেন্সি আসবে তার জন্য জিকের সম্পূর্ণ কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস করাচ্ছি, যাতে তোমাদের জিকের কোনো রকমের সমস্যা যাতে না হয়। পরিষ্কার? আর আমরা কিন্তু অলরেডি তোমাদের ১ম যে ক্লাসটা করিয়েছি সেটা তোমরা অবশ্যই দেখে আসো। ১ম এ দেখবে, দেখো ১ম এ যেকোনো জিনিসেরই কিন্তু ধাপে, ধাপে এগোতে হয়, তাই বলব ১ম এ যেই ক্লাসগুলো আমি করিয়েছি ভূগোলে সেই ক্লাসগুলো দেখে আসো। তার লিঙ্ক ডেসক্রিপশনে অথবা চ্যানেলের প্লেলিস্টে যেখানে আছে সেই প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবে। আমাদের কিন্তু অলরেডি ইতিহাসের অনেকগুলো ক্লাস দিয়েছি আমরা। তার সাথে ভূগোলেরও ক্লাস চলছে। আমাদের যখন ইতিহাস এবং ভূগোল শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আমরা বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, যেমন পলিটি রয়েছে, তারপরে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে যদিও আমি মাঝে, মাঝে কিছু টপিক দেব, সেই টপিকগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর তোমাদের ইকোনমি, তারপরে সায়েন্সের যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা ধাপে, ধাপে এগিয়ে নেব। মানে শেষ করব, ঠিক আছে? আর যখনই আমাদের কোনো একটা সাবজেক্ট বা কোনো একটা টপিক ধরো কভার হয়ে যাবে, মানে কোনো একটা সাবজেক্ট, তখনই কিন্তু আমরা তার কিন্তু একদম এমসিকিউ আলোচনা করব, একদম প্রিভিয়াস ইয়ার বেসড, মানে বিগত বছর যে সমস্ত প্রশ্নগুলো এসছে সেই প্রশ্ন কিন্তু ভিত্তিক আমরা কিন্তু এমসিকিউ আলোচনা করব, যাতে তোমাদের ক্লাসের পরে প্র্যাকটিসটা হয়ে যায়। পরিষ্কার? তো আজকে আমরা আলোচনা করব দক্ষিণ ভারতের নদ-নদী। তো কিন্তু তোমরা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা করো। আর আজকের ক্লাসের পিডিএফটা তোমরা কি করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্লাসটা করলেই বুঝতে পারবে। পিডিএফগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু তোমাদের প্রোভাইড করি, যাতে তোমরা সেগুলো দেখে পরে রিভিশন করতে পারো। পরিষ্কার? তো আজকে আমাদের ক্লাসে থাকছে দক্ষিণ ভারতের নদ-নদী। তো সম্পূর্ণ ক্লাসটা করো। আর তোমাদের কোন, কোন টপিকগুলো তোমরা যদি চাও যে এই টপিকগুলো আমি পার্টিকুলারলি আলাদাভাবে আলোচনা করি, তাহলে কিন্তু সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। পরিষ্কার? আমি কিন্তু তোমাদের অলরেডি যে সমস্ত টপিকগুলো থেকে বেশি, বেশি করে প্রশ্ন আসে অলরেডি কিন্তু সেগুলো আলোচনা করে দিয়েছি। যেমন আ ভারতীয় জাতীয় কংগ্রেস, তারপরে তোমাদের 5 ইয়ার প্ল্যান, এখান থেকে যেহেতু প্রশ্ন আসেই, প্রত্যেক পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। তো এখান থেকে এই টপিকগুলো আমি কিন্তু আলাদাভাবে কমপ্লিট করিয়ে দিয়েছি। তো সেই ক্লাসগুলো দেখে আসো, তার লিঙ্কও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো শুরু করছি আজকের ক্লাস। দেখো, আর সকলেই জানো আমাদের ক্লাস কিন্তু একদম এক্সাম ভিত্তিক, মানে পরীক্ষায় যতগুলো যেমন আসে তেমনই। এক্সট্রা কিছু দেওয়া হয় না। পরীক্ষা যেখান থেকে প্রশ্ন দেওয়া হয় বা বিগত বছর যেখান থেকে প্রশ্ন এসছে সেগুলো দেওয়া হয়। একদম ভরে, ভরে কিছু দিলাম, অনেক কিছু জানালাম, সেটা কিন্তু তোমাদেরই কিন্তু টাইম নষ্ট। যেগুলো পরীক্ষায় আসে তোমাদের মেইন গোলটা হচ্ছে পরীক্ষা ক্লিয়ার করা। ঠিক আছে? তো সেই পরীক্ষা ক্লিয়ার করার জন্য যতটা দরকার ততটাই কিন্তু তোমাদের পড়তে হবে। সেই অনুযায়ী কিন্তু আমি এগুলো তৈরি করি। দেখো, চলে আসি, দেখো ১ম এ হচ্ছে দক্ষিণ ভারতের নদ-নদী আমরা সম্পর্কে একটু জেনে নিই। দেখো, ভারতের বিন্ধ্য পর্বতের দক্ষিণ অংশে অবস্থিত নদীগুলিকে কিন্তু দক্ষিণ ভারতের নদ-নদী বা উপদ্বীপীয় নদী বলা হয়, মানে পেনিনসুলার রিভার। আমরা আগের যে উত্তর ভারতের নদ-নদী আলোচনা করেছিলাম সেটা হচ্ছে হিমালয়ান রিভার। ঠিক আছে? হিমালয়ান রিভার। ঠিক আছে? তো এটা হচ্ছে পেনিনসুলার রিভার। এই নদীগুলো মূলত বর্ষার জলের উপর নির্ভরশীল। হিমালয় নদীগুলির মতো এই নদীগুলি কিন্তু বরফ গলা জলে পুষ্ট নয়। এগুলো বৃষ্টির জলে পুষ্ট, তাই কিন্তু এগুলোতে সারা বছর জল থাকে না। হিমালয়ান রিভার কি দেখলাম সেটা কিন্তু সারা বছর জল থাকে। এগুলো কিন্তু মাথায় দেবে। এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। দেখো, ঢাল অনুসারে আমরা কিন্তু দক্ষিণ ভারতের নদ-নদীকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, একটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী যারা হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে এবং আ পশ্চিম বাহিনী নদী যারা হচ্ছে আরব সাগরে মিশেছে। আমরা জানি ভারতে ধরো নিচের দিকটা দেখলাম। তো এই জায়গাটা জানি আমরা আরব সাগর, আর এই জায়গাটা হচ্ছে বঙ্গোপসাগর। তো এটা হচ্ছে পশ্চিম দিক। তো পশ্চিম দিকের নদীগুলো হচ্ছে আরব সাগরে পড়ছে। আর পূর্ব দিকের নদীগুলো হচ্ছে বঙ্গোপসাগরে পড়ছে। দেখো, ছবি তোমাদের দেখিয়ে দিই একবার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এই যে, এই যে আমাদের আরব সাগর, এই যে বঙ্গোপসাগর। তো এই যেগুলো পড়ছে বঙ্গোপসাগর, এগুলো হচ্ছে পূর্ব বাহিনী নদী। আর এই যেগুলো আছে সেগুলো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। ক্লিয়ার? দেখো, এবার কোন, কোন নদীগুলি পূর্ব বাহিনী, পশ্চিম বাহিনী একবার দেখে নিই। ১ সেকেন্ড, হ্যাঁ। দেখো, যেমন আমাদের পূর্ব বাহিনী নদী যেগুলো আমাদের বঙ্গোপসাগরে পড়ছে সেগুলো হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, দামোদর, পেন্নার। এগুলো কিন্তু মেইন, মেইন নদী। তারপরে পশ্চিম বাহিনীর মধ্যে হচ্ছে নর্মদা, তাপ্তি, মাহি, লুনি। এগুলোও কিন্তু মেইন, মেইন নদী। ঠিক আছে? এগুলো কিন্তু দেখে রাখবে। ওকে? তো আমরা দেখিয়ে দিলাম তোমাদের। দেখো, যেমন বললাম গোদাবরী, এই যে গোদাবরী, কৃষ্ণা, তারপরে কাবেরী, এগুলো সব কিন্তু পড়ছে বঙ্গোপসাগরে।
তো তাপি, নর্মদা এগুলো সব আরব সাগর, ঠিক আছে? এগুলো তোমরা দেখে রাখবে। এবার আমরা চলে আসি প্রত্যেকটা নদীর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মানে যেখান থেকে যেই পয়েন্ট থেকে প্রশ্ন দেয় সেই সমস্ত পয়েন্টগুলো একে, একে আমরা দেখে নিই। ওকে? দেখো, আ আ দেখো ১ম এ চলে আসি আমরা গোদাবরী। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক হয়। দেখো এটাকে কিন্তু দক্ষিণ ভারতে, এর হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এটা মাথায় রাখবে যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। এর উৎস কি? উৎস হচ্ছে মহারাষ্ট্রের যে নাসিক জেলা আছে তার ত্র্যম্বকেশ্বর থেকে কিন্তু এর এর উৎস। মানে এটা কিন্তু অরিজিনেট হয় সেখান থেকে, ত্র্যম্বকেশ্বর উচ্চভূমি থেকে। দৈর্ঘ্য কত? ১,৪৬৫ কিলোমিটার। ভারতের ২য় এক সেকেন্ড, হ্যাঁ, ভারতের ২য় দীর্ঘতম নদী। দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। আর পুরো ভারতে যদি বলি তাহলে কিন্তু এটা পুরো ভারতের ২য় দীর্ঘতম নদী। ১ম হচ্ছে আমরা জানি যে গঙ্গা। ঠিক আছে? পতনস্থল কোথায়? মানে কোথায় পতিত হয়? এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রি, যে রাজমুন্দ্রির কাছে বঙ্গোপসাগরে পতিত হয়। বিশেষ নাম, মানে এর অনেক নাম আছে, যেমন হচ্ছে বৃদ্ধগঙ্গা বলা হয় এটাকে, এবং দক্ষিণ গঙ্গা বলা হয়। ঠিক আছে? প্রধান উপনদী কি, কি আছে? পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, প্রাণহিতা, মঞ্জিরা। ঠিক আছে? এগুলো হচ্ছে মেইন উপনদী। এগুলো কিন্তু দেখবে। উপনদীগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয় যে একটা উপনদীর নাম দিয়ে দেবে, তারপরে বলবে যে এটা কোন নদীর উপনদী। ঠিক আছে? এগুলো কিন্তু মাথায় রাখবে। এবং এর তীরবর্তী শহর কি, কি রয়েছে? যেমন নাসিক রয়েছে, রাজমুন্দ্রি রয়েছে। বাকি আমরা এই যে তীরবর্তী শহর, এটা কিন্তু আমরা স্ট্যাটিক জিকেতে কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে? সেগুলো নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। বাকি তোমাদের দেখো, এখানে উৎসটা গুরুত্বপূর্ণ রয়েছে, আর বাকি এই বিশেষ নাম এবং উপনদী এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বাকি তোমাদের কিন্তু এই যে দৈর্ঘ্য কত, এগুলো কিন্তু অত ডেপথে তোমাদের দেবে না, যে দৈর্ঘ্য কত ওগুলো কিন্তু দেয় না পরীক্ষায়, খুব একটা দেয় না। ঠিক আছে? তাও দেখে রাখবে, দেখতে তো ক্ষতি নাই। নেক্সট চলে এসে আমরা পরবর্তী দেখো আমাদের কৃষ্ণা। কৃষ্ণা এখান থেকেও প্রশ্ন খুব হয়। এটা হচ্ছে দক্ষিণ ভারতের ২য় দীর্ঘতম নদী। উৎস কোথা থেকে? মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কিন্তু এর উৎস। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে ১৪০০ কিলোমিটার। প্রধান উপনদী কি, কি আছে? তুঙ্গভদ্রা সবচেয়ে বড়। তারপর হচ্ছে কয়না, এটা হচ্ছে কয়না হবে। ঠিক আছে? কয়না, ভীমা, ঘাটপ্রভা, মালপ্রভা। ঠিক আছে? ঘাটপ্রভা, মালপ্রভা, কয়না, মুসি, তুঙ্গভদ্রা এগুলো কিন্তু এর উপনদী। একটা হচ্ছে মালপ্রভা। এটা কিন্তু তোমরা খাতায় লিখে রাখো। মালপ্রভা। ঠিক আছে? এটা একটু লিখে রাখবে। ঠিক আছে? ঘাটপ্রভা, মালপ্রভা। গুরুত্বপূর্ণ বাঁধ কি, কি রয়েছে এর উপরে? একটা হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ, শ্রীশৈলাম বাঁধ, আলমাট্টি বাঁধ। এটা আলমাট্টি হবে। ঠিক আছে? তো আলমাট্টি বাঁধ এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। বাঁধ থেকেও প্রশ্ন দেয়। হায়দ্রাবাদের শহরটি কৃষ্ণা নদীর উপরে উপনদী মুসি নদীর তীরে কিন্তু অবস্থিত। মানে হায়দ্রাবাদ কিন্তু মুসি নদীর তীরে অবস্থিত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তার সাথে কোন, কোন বাঁধ রয়েছে কৃষ্ণা নদীর উপর এগুলো গুরুত্বপূর্ণ। যদিও আমি ভূগোলে যে চ্যাপ্টারগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বাঁধও ইনক্লুড রয়েছে। তো বাঁধ যখন করাবো তখন কিন্তু আমি তোমাদের এটা বলে দেবো। যদিও বাঁধ একটা ছোট্ট একটা অধ্যায়, মানে খুব কম টাইমে হয়ে যাবে। বাকি কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? দেখো, তারপর হচ্ছে কাবেরী। কাবেরীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে এই যে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ৩ টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে দক্ষিণ ভারতের পবিত্র নদী। উৎস কর্ণাটকের কুর্গ জেলার ব্রহ্মগিরি পাহাড় থেকে। এখানে ব্রহ্মগিরি পাহাড়টা মেইন মনে রাখবে। ঠিক আছে? গোদাবরী দেখলাম ত্রিম্বকেশ্বর, কৃষ্ণা হচ্ছে মহাবালেশ্বর, আর কাবেরী হচ্ছে ব্রহ্মগিরি। এই ৩ টে কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্য ৮০০ কিলোমিটার। পতনস্থল হচ্ছে তামিলনাড়ুর কাবেরীপত্তনমের কাছে বঙ্গোপসাগরে। বিশেষ নাম, এটা হচ্ছে একে কিন্তু পবিত্রতার জন্য দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবে। প্রধান উপনদী কি আছে? হেমাবতী, লোকপাবনী, সিমসা, অর্কাবতী, ভবানী এগুলো কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? জলপ্রপাত কি, কি রয়েছে? শিব সমুদ্রের জলপ্রপাত কিন্তু এই নদীর উপর অবস্থিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নদীটি কর্ণাটক এবং তামিলনাড়ুর মধ্যে দিয়ে জল বিবাদের কারণ। মানে কর্ণাটক এবং যে তামিলনাড়ু রয়েছে এর মধ্যে কিন্তু জলের বিবাদ রয়েছে। সেটা হচ্ছে কোন নদীর উপর? সেটা হচ্ছে কাবেরী। ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের নর্মদা নদী। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে পশ্চিম বাহিনী নদীসমূহের মধ্যে দীর্ঘতম। এটা খুব গুরুত্বপূর্ণ। পশ্চিম বাহিনী মানে এদিকে যে নদীগুলো পতিত হয় তার মধ্যে কিন্তু এটা দীর্ঘতম। আর বাকি আমরা পূর্ব দিকে যেটা দেখলাম সেটা কি? সেটা হচ্ছে গোদাবরী। উৎস মধ্যপ্রদেশের অমরকণ্টক শৃঙ্গ, মৈকাল পর্বত। দৈর্ঘ্য হচ্ছে ১৩১২ কিলোমিটার। পতনস্থল গুজরাটের খাম্বাত উপসাগর, আরব সাগরে পতিত হয়। মানে আমরা দেখলাম যে এইদিকে আরব সাগর, এদিকে বঙ্গোপসাগর। তো যেহেতু এটা পশ্চিম বাহিনী নদী সেক্ষেত্রে এটা কিন্তু আরব সাগরে পতিত হবে। প্রবাহ এটি উত্তর দক্ষিণ ভারতের সীমানা হিসাবে কাজ করে, এবং গ্রস্ত উপত্যকা ড্রিফট ভ্যালি যে তার মধ্যে কিন্তু প্রবাহিত হয়। পরীক্ষায় কিন্তু এটা দেয় যে কোন নদী, নিম্নলিখিত কোন নদীটি গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়? উত্তর হবে কিন্তু নর্মদা। ওকে? এর উপরে কোন জলপ্রপাত রয়েছে? এখানে কিন্তু ধুয়াধর এবং কপিলধার এই দুটো কিন্তু জলপ্রপাত রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? বাঁধ, সর্দার সরোবর বাঁধ কিন্তু রয়েছে এই নদীতে। ওকে? আর তোমরা কমেন্টে বলো যে ধুয়াধর এবং কপিলধার কোন রাজ্যে রয়েছে?
বলো, ঠিক আছে? তোমার এপিপিটা দেখলে বুঝে যাবে কোন রাজ্যে রয়েছে। এবার আমাদের তাপ্তি। তাপ্তি দেখো, তাপ্তি নদী নর্মদার যমজ নদী বলা হয়। উৎস মধ্যপ্রদেশের বেতুল জেলার মহাদেব পর্বতের মূলতাই উচ্চভূমি থেকে, দৈর্ঘ্য হচ্ছে 724 কিলোমিটার। পতনস্থল গুজরাটের সুরাটের কাছে খামবাত উপসাগর। নর্মদার মতো এটি একটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত এবং কোনো বদ্বীপ তৈরি করে না। মানে বদ্বীপ তৈরি করে যেগুলো এদিকের নদীগুলো যাচ্ছে, মানে পূর্ববাহী নদী, সেগুলো কিন্তু একমাত্র বদ্বীপ তৈরি করে। তীরবর্তী শহর কি আছে? গুজরাট। এই গুজরাটের যে সুরাট সেটা রয়েছে। তাহলে বরহন ঠিক আছে। বুরহানপুর হচ্ছে মধ্যপ্রদেশের। মেন হচ্ছে যে সুরাটটা কিন্তু পরীক্ষা অনেকবার দেয়, এটা কিন্তু মাথায় রাখে বেশি করে। প্রকল্প উকাই বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু এই নদীর উপর অবস্থিত, এটাও কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তারপরে চলে এসে আমরা পরবর্তী নদী যেটা আছে মহানদী। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে মাথায় রাখবে। উৎস ছত্তিশগড়ের রায়পুর জেলার সিহওয়া পাহাড় থেকে এটার উৎপত্তি। দৈর্ঘ্য 458 কিলোমিটার। পতনস্থল ওড়িশার কটকের কাছে বঙ্গোপসাগরে। প্রধান নদী তেল, ইব, শিবনাথ, হাসদেও, জোং, এগুলো কিন্তু তোমাদের এই মহানদীর কিন্তু প্রধান উপনদী, ঠিক আছে? উড়িষ্যা সম্বলপুর এই নদীর উপর। ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ কিন্তু অবস্থিত। ভারতের দীর্ঘতম বাঁধ কোনটা যদি বলে তাহলে হবে হীরাকুদ বাঁধ। কোন নদীর ওপর? মহানদী। কোন রাজ্য? ওড়িশা। ওকে। তীরবর্তী শহর কটক, সম্বলপুর, এগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট নদী দামোদর নদ। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎস ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির পালামৌ জেলার খামারপাত পাহাড় থেকে কিন্তু এর উৎস। দৈর্ঘ্য মেন মনে রাখবে যে ঝাড়খণ্ড থেকে উৎস, এটা কিন্তু মাথায় রাখবে। রাজ্যটা দেয়। মোট দৈর্ঘ্য হচ্ছে 592 কিলোমিটার। পশ্চিমবঙ্গের দৈর্ঘ্য প্রায় 392 কিলোমিটার। পতনস্থল কোথায়? পশ্চিমবঙ্গের হাওড়া জেলার উলুবেড়িয়ার কাছে হুগলি নদীতে কিন্তু এটা মিশেছে। বিশেষ নাম, একসময় প্রতি বছর ভয়াবহ বন্যার কারণে কিন্তু একে বাংলার দুঃখ বলা হয়। এটা মাথায় রাখবে যে বাংলার দুঃখ কোন নদী? উত্তর হবে দামোদর নদী, ঠিক আছে? প্রধান উপনদী কি আছে? বরাকর সবচেয়ে বড়। তারপরে কোনার, বোকারো, আইয়ার, সালি, এগুলো কিন্তু তোমাদের উপনদী, ঠিক আছে? দু একটা কিন্তু যে টাইপিং একটু মিস্টেক রয়েছে, তোমরা একটু এগুলো ঠিক করে দেখে নেবে, ঠিক আছে? 1948 সালে ডিভিসি প্রকল্প 1948 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটি অনুকরণে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু গড়ে তোলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? কত সালে, কার উদ্যোগে, এটা মাথায় রাখবে। গুরুত্বপূর্ণ বাঁধ কী কী রয়েছে? তিলাইয়া বাঁধ রয়েছে, মাইথন বাঁধ রয়েছে, এটা হচ্ছে বরাকর নদীর ওপর। পাঞ্চেত, কোনার, এগুলো কিন্তু বাঁধগুলো রয়েছে। তীরবর্তী শহর কী কী রয়েছে? ধানবাদ, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, পশ্চিমবঙ্গের এই নদীর কিন্তু তীরে কিন্তু অবস্থিত, ঠিক আছে? নেক্সট চলে আসি আমরা সুবর্ণরেখা। উৎস ঝাড়খণ্ডের রাঁচি জেলার কাছে ছোটনাগপুর মালভূমি। দৈর্ঘ্য হচ্ছে 395 কিলোমিটার। পতনস্থল ওড়িশার বালেশ্বরের জেলার কাছে, সরাসরি বঙ্গোপসাগরে কিন্তু পতিত হয়েছে। অববাহিকা কি? নদীটি 3টি রাজ্যের উপর দিয়ে গেছে, একটা হচ্ছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা। প্রধান উপনদী কি? কঞ্চি, তারপর হচ্ছে খড়কাই, দুলুং, রাড়ু, এগুলো কিন্তু এর প্রধান উপনদী। বিখ্যাত জলপ্রপাত কী কী রয়েছে? রাঁচির কাছে এই নদীটি বিখ্যাত হুন্দু জলপ্রপাত কিন্তু অবস্থিত। হুন্দু জলপ্রপাত মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের তীরবর্তী শহর কী কী রয়েছে? ঝাড়খণ্ডের বিখ্যাত ইস্পাত নগরী জামশেদপুর, ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে। বাকি আমি জলপ্রপাত তার বাঁধ কিন্তু এখন বেশি বলছি না, কারণ আমি কিন্তু সেটা আলাদা করে আলোচনা করে দেবো। ওকে। পেন্নার নদী দেখে নাও। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের জীবনরেখা বলা হয়। উৎস কর্ণাটকের চিকবল্লপুর জেলার নন্দী পাহাড় থেকে কিন্তু উৎস, মানে নন্দী উচ্চভূমি থেকে 597 কিলোমিটার দৈর্ঘ্য। পতনস্থল অন্ধ্রপ্রদেশের জেলার কাছে বঙ্গোপসাগরে। এটি মূলত কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রধান উপনদী কী কী আছে? জয়মঙ্গলী, কুন্দেরু, সাগিলেরু, চিত্রাবতী, পাপ্পানি, এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ উপনদী, ঠিক আছে? পাপাগনি, পাপাগনিটাও দেখে রাখবে, ঠিক আছে? তীরবর্তী প্রধান শহর হচ্ছে নেল্লোর। এটা হচ্ছে নেল্লোর, ঠিক আছে? নেল্লোর, এক সেকেন্ড। নেল্লোর। কৃষ্ণা ও কাবেরী নদীর মধ্যবর্তী স্থানে কিন্তু এটা অবস্থিত। এটি একটি নির্ভর নদী যা মূলত উত্তর পূর্ব মৌসুমী বায়ুর বৃষ্টিতে পুষ্ট হয়। ওকে। আমাদের এবার মাহি নদী। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নদী। কেন? দেখো, উৎস হচ্ছে মধ্যপ্রদেশের ধর জেলার বিন্ধ্য পর্বতমালা থেকে। এটা কিন্তু মাথায় রাখবে, বিন্ধ্য পর্বতমালা থেকে কিন্তু উৎস। দৈর্ঘ্য 583। পতনস্থল গুজরাটের খামবাত উপসাগর, আরব সাগরে মানে পতিত হয়, মানে এদিকে। প্রবাহ হচ্ছে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট, এই 3টি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়। প্রধান উপনদী হচ্ছে সোম, আনস, পানাম, এগুলো। প্রধান বাঁধ হচ্ছে কাদানা বাঁধ, তারপর হচ্ছে মাহি বাঁধ, সাগর বাঁধ, এগুলো কিন্তু বাঁধ। মাহি, দেখো এই পয়েন্টটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কেন? মাহি যে নদীটা আছে এটা কিন্তু কর্কটক্রান্তি যে রেখা আছে, মানে ট্রপিক অফ ক্যান্সার, এই যে রেখাটা আছে এটা কিন্তু দুবার অতিক্রম করেছে। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের দক্ষিণ ভারতের মোটামুটি নদীর যেই বৈশিষ্ট্যগুলো দেখে যে পয়েন্ট থেকে পরীক্ষায় দেওয়া হয় সেগুলো আলোচনা করলাম। দেখো, আমি একদম যে আমি বলবো না যে একদম আমি সেভাবে আলোচনা। দেখো পরীক্ষায়, দেখো তোমাদের পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন দেয়,
এবং বিগত বছর তোমরা যদি প্রশ্ন তুলে দেখো, বিগত বছর যে কোনো পশ্চিমবঙ্গের পরীক্ষায় প্রশ্ন দেখাও, আর আমার যে আজকে তোমাদের যেটা আমি দেখালাম মানে করালাম ক্লাসটা, সেই ক্লাসের কন্টেন্টটা দেখো, দেখবে যে বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকে এসছে। মানে আমি কিন্তু একদম পরীক্ষা রিলেটেড, মানে এক্সাম রিলেটেড কিন্তু, মানে এক্সামে যতটা আসে তোমাদের ততটাই কিন্তু করাবো। এক্সট্রা জেনে তোমাদের কোনো কাজ নেই, বা এক্সট্রা জেনে তোমাদের কী হবে? তোমাদের এক্সাম কোয়ালিফাই করাটাই হচ্ছে মেন টার্গেট, ঠিক আছে? তো তার জন্য যতটা তোমাদের দরকার ততটাই তোমাদের কিন্তু করতে হবে। আর এতটা করার পর তোমাদের কী করতে হবে, যে বারবার রিভিশন দিতে হবে। রিভিশনটাই কিন্তু মেন। তুমি আজকে পড়লে, এবার এটা ছেড়ে দিলে, তারপরে আবার অন্যটা ধরলে, সেটা কিন্তু এটা ভুলে যাবে পরে। তো যত তোমরা রিভিশন দেবে, যত তোমরা মক টেস্ট লাগাবে, মক টেস্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মক টেস্ট লাগাবে, যত রিভিশন দেবে ততটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। আর তোমাদের এর পিডিএফটার জন্য কী করবে, পিডিএফটার জন্য কিন্তু তোমাদের প্রথমে একটাই কাজ, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের যে টেলিগ্রাম আছে, আমাদের টেলিগ্রামের লিঙ্ক কোথায় হবে, লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। তার আগে তোমাদের বলবো, তোমরা কিন্তু অবশ্যই আমাদের যে প্রথম যে পার্টটা রয়েছে, মানে উত্তর ভারতের নদ নদী, সেই উত্তর ভারতের নদ নদীগুলো কিন্তু অবশ্যই তোমাদের সেই ক্লাসটা দেখতে বলবো, ওকে? আর বাকি তোমাদের ভূগোলের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত কিন্তু আমি একে একে কভার করে দেবো। তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকো। ক্লিয়ার? তো আজকে আমি এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।